অধ্যায় ২ মার্চ-এপ্রিল ২৫-২৬ মার্চে নিরস্ত্র জনতার উপর পাকিস্তানি বাহিনীর আক্রমণ সামরিক বর্বরতার ক্ষেত্রে সর্বকালের দৃষ্টান্তকে ম্লান করে ফেললেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই আক্রমণ ছিল দুর্বল এবং মূলত আত্মঘাতী। পূর্ব বাংলার সর্বস্তরের অধিবাসীদের মধ্যে তুলনাহীন ভীতির সঞ্চার করে পাকিস্তানি রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য পুনঃপ্রতিষ্ঠা করাই ছিল এর মূল লক্ষ্য। কিন্তু ঢাকার বুকে নির্বিচার হত্যাকাণ্ড শুরু করায় এবং বিশেষ করে রাজারবাগ পুলিশ লাইন এবং পিলখানায় ইস্ট পাকিস্তান রাইফেলস অর্থাৎ ইপিআরের সদর দপ্তরের উপর পাকিস্তানি বাহিনীর ঢালাও আক্রমণ চালাবার প্রতিক্রিয়া হিসেবে ঢাকার বাইরে ঘটনা মোড় নেয় অভাবনীয় বিদ্রোহের পথে। ঢাকার রাজারবাগ ও পিলখানায় এবং চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনী যথাক্রমে বাঙালি পুলিশ, ইপিআর এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের পাইকারিভাবে হত্যা করতে শুরু করেছে। এই সব সংবাদ আগুনের মতো সারা প্রদেশে ছড়িয়ে পড়ে। ফলে বিভিন্ন স্থানে সশস্ত্র বাহিনীর সংখ্যাগরিষ্ঠ বাঙালি অংশ আত্মরক্ষা এবং দেশাত্মবোধের মিলিত তাগিদে উচ্চতর রাজনৈতিক নেতৃত্বের কারও আহ্বান ও সিদ্ধান্তের অপেক্ষা না করেই বিদ্রোহ শুরু করে। এর ফলে সেনাবাহিনীর নির্মম ও সর্বাত্মক আক্রমণের মাধ্যমে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানি কর্তৃত্ব পুনঃপ্রবর্তনের যে পরিকল্পনার টিক্কাখানে ছিল তা বহুলাংশে ব্যর্থ হয়। সশস্ত্র বাহিনীর বিক্ষিপ্ত বিদ্রোহ এবং উদ্ভূত খণ্ডযুদ্ধের মধ্যে চট্টগ্রামস্থিত ৮ ইবি এবং ইপিআর বাহিনীর সশস্ত্র প্রতিরোধ একটি বিশেষ কারণে উল্লেখযোগ্য। স্বল্পকালের জন্য চট্টগ্রাম বেতার কেন্দ্র যখন বিদ্রোহীদের দখলে আসে তখন ২৬ মার্চ স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান এবং ২৭ মার্চ সন্ধ্যায় ৮ ইবির বিদ্রোহী নেতা মেজর জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেন। মেজর জিয়া তার প্রথম বেতার বক্তৃতায় নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করলেও পরদিন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার কথা প্রকাশ করেন। এই সব ঘোষণায় বিদ্যুতের মতো লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে শেখ মুজিবের নির্দেশে সশস্ত্র বাহিনীর বাঙালিরা স্বাধীনতার পক্ষে লড়াই শুরু করেছে। কিন্তু চট্টগ্রাম বেতারের এইসব ঘোষণার পিছনে না ছিল এ ধরনের রাজনৈতিক অনুমোদন, না ছিল কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা ও সাংগঠনিক প্রস্তুতি। অন্যদিকে পাকিস্তানের বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড, বেপরোয়া গোলাগুলি ও অগ্নিসংযোগের মুখে রাজনৈতিক নেতা, কর্মী ও সশস্ত্র বাহিনীর বিদ্রোহী বাঙালিরা তো বটেই, বিপুল সংখ্যক সাধারণ মানুষও নিরাপত্তার সন্ধানে শহর থেকে গ্রামে এবং গ্রাম থেকে সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে আশ্রয় নিতে শুরু করে। প্রথমে হাজারের অঙ্কে, পরে লক্ষের, বিরামহীন, বিরতিহীন। এমনিভাবে পাকিস্তানের অঞ্চল বিরোধ ও গৃহযুদ্ধের সাথে ভারত ক্রমশ জড়িয়ে পড়ে এই ভীত সন্ত্রস্ত জুয়ারে। ১৪০০ মাইল স্থলসীমান্ত বিশিষ্ট কোনো অঞ্চলের উপর যে ইন্দোনেশীয় সেনাবাহিনীর পরীক্ষিত সমাধান চাপিয়ে দেওয়া যায় না, এই উপলব্ধি টিক্কাখানের পরিকল্পনায় ছিল মর্মান্তিকভাবেই অনুপস্থিত। পূর্ব বাংলার এই অনন্য ভূ রাজনৈতিক অবস্থানের জন্য একদিকে যেমন পাকিস্তানি আক্রমণ ঈপ্সিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, তেমনি অন্যদিকে আক্রান্ত পূর্ববঙ্গবাসীদের স্বতঃস্ফূর্ত সংগ্রাম ক্রমশ এক সফল মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়। আক্রমণের অবর্ণনীয় ভয়াবহতার ফলে সাধারণ মানুষের চোখে পাকিস্তানের রাজনৈতিক ও আদর্শগত অস্তিত্বের অবশিষ্ট যুক্তি রাতারাতি বিলুপ্ত হয়ে যায়। এই ভয়াবহতা থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হিসেবে বাংলাদেশের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম অধিকাংশ মানুষের নৈতিক সমর্থন লাভ করে। আর যারা আক্রান্ত অথবা বিশেষ আক্রমণের লক্ষ্যে পরিণত হয় তারা অচিরে জড়িয়ে পড়ে প্রতিরোধের লড়াইয়ে। ২৬ মার্চের পর থেকে প্রথম ১০ দিনের মধ্যেই প্রতিরোধ সংগ্রামের নেতৃত্বে ৩টি স্বতন্ত্র উদ্যোগ পরিস্ফুট হয়। প্রথম উদ্যোগ ছিল আক্রান্ত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআরের সৈন্য ও অফিসারদের সমবায়ে গঠিত। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল বাঙালি সৈন্য বা অফিসারই এতে যোগ দিয়েছিল তা নয়। অনেকে নিরস্ত্রীকৃত হয়েছে, অনেকে বন্দী হয়ে থেকেছে, আবার অনেকে শেষ অবধি পাকিস্তানিদের পক্ষে সক্রিয় থেকেছে। বিদ্রোহ ও প্রতিরোধ যুদ্ধে ইপিআরদের অংশগ্রহণ বরং অনেক বেশি ব্যাপক ও স্বতঃস্ফূর্ত ছিল, যেমন ছিল বাঙালি পুলিশদের। মেজর জিয়ার ঘোষণা এবং বিদ্রোহী ইউনিটগুলির মধ্যে বেতার যোগাযোগ প্রতিষ্ঠা হওয়ার ফলে এইসব স্থানীয় ও খণ্ড বিদ্রোহ দ্রুত সংহত হতে শুরু করে। কিন্তু স্বাধীনতা যুদ্ধে জড়িত হওয়ার বিষয়টি ছিল মুক্ত তাদের জন্য অপরিকল্পিত, স্বতঃস্ফূর্ত এবং উপস্থিত সিদ্ধান্তের ব্যাপার। এই যুদ্ধের রাজনৈতিক উপাদান সম্পর্কে এদের অধিকাংশের জ্ঞানও ছিল সীমিত। তবু বিদ্রোহ ঘোষণার সাথে সাথে পাকিস্তানি বাহিনী সীমান্ত পর্যন্ত এমনভাবে তাদের তাড়া করে নিয়ে যায় যে তাদের জন্য পাকিস্তানে ফিরে আসার পথ সম্পূর্ণ রুদ্ধ হয়। হয় কোর্ট মার্শাল নতুবা স্বাধীনতা, এই দুটি ছাড়া অপর কোনো পথই তাদের জন্য বন্ধ পড়ে যায়।
এমনিভাবে পাকিস্তানের আক্রমণের এক সপ্তাহের মধ্যে স্বাধীনতার লড়াইয়ে সামিল হয় প্রায় 11,000 ইবিআর এবং ইকিয়ারের অভিজ্ঞ সশস্ত্র যোদ্ধা। কখনো কোনো রাজনৈতিক আপোষ মীমাংসা ঘটলেও দেশে ফেরার পথ যাদের জন্য বন্ধ ছিল, যতদিন না বাংলাদেশ থেকে পাকিস্তানিরা সম্পূর্ণরূপে বিতাড়িত হয়। প্রতিরোধ সংগ্রামের নেতৃত্বে দ্বিতীয় উদ্যোগের সমাবেশ ও গঠন প্রথম ধারার মতো ঠিক আকস্মিক, অপরিকল্পিত বা রাজনৈতিক ছিল না। এপ্রিলের প্রথম সপ্তাহে আওয়ামী যুব সংগঠনের 4 জন নেতা শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, তোফায়েল আহমেদ এবং আব্দুর রাজ্জাক সরাসরি কলকাতা এসে পড়েন। শেখ মুজিবের বিশেষ আস্থাভাজন হিসেবে পরিচিত এই 4 যুব নেতারই আওয়ামী লীগের তরুণ কর্মীদের উপর বিশেষ প্রভাব ছিল। বিশেষ করে অসহযোগ আন্দোলন চলাকালীন এই তরুণ নেতাদের ক্ষমতা অসামান্যভাবে বৃদ্ধি পায়। ভারতে প্রবেশের পর থেকে তারা স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে এক স্বতন্ত্র গোষ্ঠীগত ভূমিকা গ্রহণ করেন। তাদের নেতৃত্বে এবং ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং অর্থাৎ রয়ের পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী নামে প্রবাসী সরকারের নিয়ন্ত্রণের বাইরে এমন একটি সশস্ত্র বাহিনীর জন্ম হয় যা একসময় স্বাধীনতা সংগ্রামকে অনেকটাই ভাগ ভাগ করে ফেলে। এবং তার সঙ্গে তাদের যোগাযোগ সম্পূর্ণ আকস্মিক ছিল না। যতদূর জানা যায়, পাকিস্তানি শাসকবর্গ যদি কোনো সময় পূর্ব বাংলার গণতান্ত্রিক আন্দোলনকে নিশ্চিহ্ন করার প্রয়াসী হয়, তাহলে সেই আপৎকালে আওয়ামী লীগপন্থী যুবকদের অস্ত্র ট্রেনিং প্রদানের জন্যে শেখ মুজিব ভারত সরকারকে একটি অনুরোধ করেছিলেন। এই ট্রেনিং যে উপরোক্ত 4 যুবনেতার অধীনে পরিচালিত হবে, সে কথা সম্ভবত মার্চ মাসে অসহযোগ আন্দোলনের কোনো এক পর্যায়ে তিনি ভারত সরকারকে জানান। শেখ মুজিবের এই কথিত অনুরোধের সত্যাসত্য নিরূপণের কোনো উপায় না থাকলেও এই 4 যুবনেতা সীমান্ত অতিক্রম করার পর প্রকাশ্যে দাবি করতে থাকেন যে সশস্ত্র বাহিনী ট্রেনিং এবং মুক্তিযুদ্ধ সংগঠন ও পরিচালনার জন্য শেখ মুজিব কেবলমাত্র তাদের 4 জনের ওপরেই দায়িত্ব অর্পণ করেছেন, অন্য কারো ওপর নয়। মুক্তিযুদ্ধের শেষ অবধি তাদের এই দাবি ও ভূমিকা অপরিবর্তিত থাকে। প্রতিরোধ যুদ্ধের তৃতীয় উদ্যোগ যদিও অচিরেই স্বাধীনতা আন্দোলনের প্রধান ধারায় পরিণত হয়, তবু সূচনায় তা না ছিল বাঙালি সশস্ত্র বাহিনীর বিদ্রোহের মতো অভাবিত, না ছিল যুব ধারার মতো অধিকারপ্রাপ্ত। পাকিস্তানি আক্রমণ থেকে আত্মরক্ষা করতে গিয়ে কার্যত সমগ্র আওয়ামী লীগ সংগঠন দেশের সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে আশ্রয় নেয়। আক্রমণের অভাবনীয় ভয়াবহতা, সর্বময় কর্তৃত্বের অধিকারী নেতার কারাবরণ, পরবর্তী কর্মপন্থা ও নেতৃত্ব সম্পর্কে সম্মুখ অনিশ্চয়তা ইত্যাকার বাধা বিপত্তি সত্ত্বেও মূলত মধ্যবিত্ত নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগ এক দুর্লভ বৈপ্লবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজে প্রয়াসী হয়। আওয়ামী লীগের এই প্রয়াসে অনেক নেতা এবং অগণিত কর্মীর অবদান ছিল। এদের মধ্যে মত ও পথের বিভিন্নতাও ছিল বিস্তর। তৎসত্ত্বেও সামগ্রিক বিচারে এই দল পরিণত হয় স্বাধীনতা সংগ্রামের প্রধান রাজনৈতিক যন্ত্রে, এবং যন্ত্রের চালক হিসেবে একজনের ভূমিকা ছিল সন্দেহাতীত রূপে অনন্য। তিনি তাজউদ্দিন আহমদ। তাজউদ্দিন ছিলেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, 2 দশকেরও অধিক কাল ধরে শেখ মুজিবের ঘনিষ্ঠ সহকর্মী। 1964 সালে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হবার পর থেকে সকল দলীয় নীতি ও কর্মসূচির অন্যতম মুখ্য প্রণেতা, দলের সকল মূল কর্মকাণ্ডের নেপথ্য ও আত্মপ্রচার বিমুখ সংগঠক। 71-এর মার্চে অসহযোগ আন্দোলনের সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনার ক্ষেত্রে মুজিবের পরেই ছিল সম্ভবত তার স্থান। 25শে মার্চের সন্ধ্যায় যখন পাকিস্তানি আক্রমণ অত্যাসন্ন, তখন শেখ মুজিব তাজউদ্দিনকে ঢাকারই শহরতলিতে আত্মগোপন করার নির্দেশ দেন, যাতে শীঘ্রই তারা পুনরায় একত্রিত হতে পারেন। তারপর এক নাগাড়ে প্রায় 33 ঘণ্টা গোলাগুলির বিরামহীন শব্দে তাজউদ্দিনের বুঝে নিতে অসুবিধে হয়নি যে অনুমানের ভিত্তিতেই তাকে শহরতলিতে অপেক্ষা করতে বলা হয়ে থাকুক, তার কোনো বাস্তব ভিত্তি নেই। তরুণ সহকর্মী আমিরুল ইসলামকে সঙ্গে নিয়ে 27শে মার্চ ঢাকা ত্যাগের আগে দলের কোনো নেতৃস্থানীয় সদস্যের সাথে আলাপ পরামর্শের কোনো সুযোগ তাজউদ্দিনের ছিল না। তা সত্ত্বেও পরবর্তী লক্ষ্য ও পন্থা সম্পর্কে 2টি সিদ্ধান্ত নিতে তাদের কোনো বিলম্ব ঘটেনি। 1. পাকিস্তানি সামরিক বাহিনীর সর্বাত্মক আঘাতের মাধ্যমে যে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়, তার হাত থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাবার একমাত্র উপায় হল সশস্ত্র প্রতিরোধ তথা মুক্তির লড়াই। 2. এই সশস্ত্র মুক্তি সংগ্রামকে সংগঠিত করার প্রাথমিক ও অত্যাবশ্যক পদক্ষেপ হিসেবে ভারত ও অন্যান্য সহানুভূতিশীল মহলের সাহায্য সহযোগিতা লাভের জন্য অবিলম্বে সচেষ্ট হওয়া। প্রথমে আত্মরক্ষা, তারপর প্রস্তুতি এবং সবশেষে পাল্টা আঘাতের পর্যায়ক্রমিক লক্ষ্য স্থির করে সসঙ্গী তাজউদ্দিন ফরিদপুর ও কুষ্টিয়ার পথে পশ্চিম বাংলার সীমান্তে গিয়ে হাজির হন 30শে মার্চের সন্ধ্যায়। সারা বাংলাদেশ তখন বিদ্রোহের আগুন। বিদ্রোহী সিপাহীদের পাশে প্রতিরোধ সংগ্রামে যোগ দিয়েছে দেশের আবাল বৃদ্ধ বনিতা। স্বাধীনতার জন্য সারা দেশ একবদ্ধ।